বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো। যারা যারা আমার আজকের ব্লগটা দেখছো, আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি। এখন ঘড়ি কাটায় বাজে 8:30। আজকে 8:30 থেকে ব্লগ স্টার্ট করছি। আর যখন ব্লগটা শুরু করছি তখন অলরেডি আমার বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, মানে আমি এবং মা মিলে সব কাজকর্ম করে নিয়েছি। আর আজকে হচ্ছে রবিবার। আর আজকের দিনটা মানে মাঝে মাঝে বলি না যে ভিডিওতে যে আজকের দিনটা খুব স্পেশাল। আসলে দিনটা খুব স্পেশাল বলতে খুব ভালো লাগে। এমনিতে আজকের দিনটা সত্যিই খুব স্পেশাল, কথাবার্তা জড়িয়ে যাচ্ছে, দিনটাকে দিনটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের দিনটা সত্যি সত্যি খুব স্পেশাল, কারণ আজকে আমরা যাব তারাপীঠ। আর আমার মেয়ের তো নর্মালি শনিবার রবিবার গানের ক্লাস থাকে, কিন্তু শনিবারটা প্রত্যেক সপ্তাহে থাকে আর রবিবারটা থাকে একটা সপ্তাহ গ্যাপ দিয়ে দিয়ে। তাই আজকে রবিবারে আমার মেয়ের কোনো গানের ক্লাস নেই, গত রবিবারে ছিল, আবার আগামী রবিবারে আছে। তো সেই জন্য আমরা এখন রেডি হয়ে নেব। আর হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম যে যাব মেয়ের গানের স্কুল, তো সেই কারণেই এখন রেডি হয়ে নেব। রেডি হয়ে নিয়ে তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়ব। বাড়ির সমস্ত কাজকর্ম সকালে যেহেতু হয়ে গিয়েছে, তাই স্নান করেই বেরিয়ে চলে যাব। আর আমি কিন্তু পুজো দেবো, সেই জন্য বিশেষ করে স্নান করে যাব। আর এমনিতে আমি বাড়ি থেকে যেখানেই যাই স্নান করেই যাই, এটা আমার একটা অভ্যাস। আমি একটু সকাল সকাল স্নান করতে পছন্দ করি। আর তারাপীঠ কেন যাব হঠাৎ করে, এমনিতে তারাপীঠ জায়গাটা আমার খুবই পছন্দের একটি জায়গা, আমাদের বীরভূমের খুবই বিখ্যাত। তারাপীঠ কি সেটা কাউকে আলাদা করে বোঝানোর দরকার নেই। তারাপীঠ নিজের নামেই একটা মহিমা নিয়ে বসে আছে আর কি। আর আজকে তারাপীঠ যাওয়ার যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমি যখন আমার ইউটিউবের যে ক্যারিয়ারটা বা যে ভিডিও করা শুরু করেছিলাম, সেটা কিন্তু তারাপীঠ মন্দির থেকেই শুরু করেছিলাম। আর আমি ঠিক করেছিলাম যদি আমি কোনো দিন পেমেন্ট পাই তাহলে আমি তারাপীঠ মন্দিরে একবার যাব, আমি মাকে পুজো দেব। তো যেহেতু আমার ফার্স্ট পেমেন্ট তো হয়ে গেছে, তো সেই জন্য আজকে খুব ইচ্ছা করছে একটু মায়ের কাছে যেতে। তো মায়ের কাছে একটু যাব, একটু পুজো দেব, একটু মায়ের দর্শন করব, এই আর কি। তবে আজকের দিনটা ভাবছি খুব ভিড় হবে, কারণ শিবরাত্রির ছুটি আছে। গতকাল শনিবার ছিল, তো অনেক জায়গাতে ছুটি ছিল। সেক্ষেত্রে যেহেতু গতকাল ছুটি, আজ ছুটি, আগামীকাল ছুটি, তো বাইরে যে সমস্ত ভক্তরা কলকাতা সাইডে যে সমস্ত মানুষজন তারা খুব বেশি আসবেন, এটা আমরা জানি। যে জিনিসটা আগে থেকে জানি সেটা তো বুঝতে পারি। তো সেই জন্য ভাবছি আজকে খুবই ভিড় হবে, কিন্তু ভিড় হলেও আমি আজকেই যাব, যেহেতু মনস্থির করেছি। নিজের মনকে আর কোনো রকমভাবে সরাবো না। তো চলো ঝটপট রেডি হয়ে নিই, তারপর তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে যাই। আর তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। যদিও তারাপীঠের ভিডিও আমি এর আগেও করেছি, তবু যতবার যাই ততবারই ভিডিওটা করতে ভালো লাগে। আর তারাপীঠ খুব পজিটিভ একটি জায়গা, খুবই পজিটিভ ভাইবস আছে তারাপীঠের, এবং অনেক কিছু আমার জীবনের অনেক কিছু গল্পও আছে এই তারাপীঠকে ঘিরে। তো তোমরা যদি কেউ শুনতে চাও সেই অলৌকিক সে সমস্ত গল্প, তো সেই সমস্ত কিছু আমি অবশ্যই তোমাদেরকে শোনাবো। তবে তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও তোমরা শুনতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে শোনাবো। তো চলো এখন বেশি বক বক করবো না, যেহেতু কাজকর্ম করেছি। তো এইবার মনে হচ্ছে একটু স্নানটা পরিষ্কার করে করলে ভালো হয়, তাই স্নান করতে চলে যাব। আর ওদিকে মেয়ে স্নান হয়ে গিয়েছে, মেয়ের বাবার স্নান হয়ে গিয়েছে। আর এবার আমি যাব স্নান করতে। বাড়ি থেকে তারাপীঠ হয়তো ঘন্টাখানেক লাগবে, ঘন্টাখানেকেরই ডিস্টেন্স। তো সেক্ষেত্রে খুব একটা দেরি আমাদের হবে না। তবে পৌঁছতে যদি দেরি হয়ে যায় আর যদি সেখানে অনেক বেশি লাইন পড়ে যায়, সেক্ষেত্রে পুজো দেওয়ার একটা অসুবিধা হয়। তবে তারাপীঠের একটি বিশেষ পুজো পদ্ধতিও আছে, সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। যদি কোনো রকমে বুঝি যে খুব ভিড়, লাইনে দাঁড়াতে পারছি না, তাহলে সেই পদ্ধতিতে পুজো করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে মায়ের কাছে যাওয়া, একটু পুজো দেওয়া। আর মায়ের কাছে গিয়ে কি আর উপাচার করব, মা তো মনের ভক্তিতে মনের ভালোবাসাতেই সন্তুষ্ট হয়। তা না হলে মা শব্দটা এসেছে কেন বলো? আমার কাছে তারা মা ঠিক সেই রকমই। তো চলো আর বেশি বকবক করবো না, এমনিতে অনেকবার বকবক করে ফেললাম আর অনেকবার বলে ফেললাম স্নান করব, কিন্তু এখনও যেতে পারছি না। তো এবার ফাইনালি ভিডিওটা বন্ধ করি, স্নান করে আবার পরে তোমাদের সাথে এসে কথা বলবো। বাড়ি থেকে বেরিয়ে তারাপীঠ যাওয়ার পথে ময়ূরাক্ষী নদী পড়ে, আর এই ময়ূরাক্ষী নদীর উপরে দেখো ওটা কিন্তু রেল ব্রিজ। আর এই ময়ূরাক্ষী নদীর উপরে না ওই মাটির রাস্তার মতো করা আছে, নিচে দিয়ে বড় বড় পাইপ লাগানো আছে, সেদিক দিয়ে জলটা বেরোয়। বর্ষাকালে এই ব্রিজে জলটা পুরো একদম ছাপিয়ে উপরে উঠে যায়, তখন এই ব্রিজটা বন্ধ হয়। আর এই পাশ দিয়ে যখন রেল লাইনে ট্রেন যায় তখন কি ভালো লাগে। আর এদিকে দেখো আমরা এখন একটু ব্রেক নিচ্ছি অনেকটা আসার পর। এই সময় আমার হাজব্যান্ডের একটা ফোন এসেছে,
তো ফোনে কথা বলছে আর আমরা একটু ভিডিও করে নিলাম। তারপর আবার যেতে যেতে দেখছি যে এখানে আবার ট্রেন যাচ্ছে। এই দৃশ্যটা আমার কাছে বরাবরই মানে খুবই পছন্দের। জানি না যখন বুড়ো হয়ে যাব তখন এই দৃশ্যটা আমার কাছে এত পছন্দের থাকবে কিনা। তো অনেকটা জার্নি করার পর এখন মোটামুটি তারাপীঠের কাছাকাছি চলে এসেছি। দেখো এটা হলো সেই বিখ্যাত তারাপীঠের তোরণ। এই তোরণটা দেখলেই না মনটা ভরে যায়, কেমন একটা অন্যরকম ফিলিংস হয়। তো এই তোরণটার ভিডিও করতে আমি কখনো ভুলি না, তো এবারও তোরণটার ভিডিও করে নিলাম। এরপর আমরা ঢুকে যাব তারাপীঠে। আর তারাপীঠে কিন্তু অনেক আগে থেকেই প্রচুর হোটেল এবং লজ আছে, দিনের দিন সেগুলো আরও বৃদ্ধি পাচ্ছে। আর এই এত বড় শিবটা, এটা আমার কাছে বেশ ভালো লাগে। আমি এটারও ভিডিও করি যখনই তারাপীঠ আসি। আমার কাছে খুব আকর্ষণীয় এই শিব মন্দিরটা এবং শিবটা। তো চলো আজকে গাড়িতে যেতে যেতে ভিডিওটা শ্যুট করে নিলাম। দেখো সাইডে কত অটো আছে। এই অটোগুলো অনেক সময় রিজার্ভের হয়, আবার রামপুরহাট থেকে যারা তারাপীঠ আসে তারা রামপুরহাট থেকে এই অটোগুলো ভাড়া করে সোজাসুজি তারাপীঠ চলে আসতে পারে। আর এটা হলো দ্বারকা নদী। আমরা এখন তারাপীঠে পৌঁছে গেছি। এরকম দিয়ে এখানে, আর ওর বাবা এখন গাড়িটা রাখতে গিয়েছে, গাড়িটা পার্ক করতে গিয়েছে। তো চলো আমরা এখন মন্দিরের ভিতরে যাবো, আর মন্দিরের ভিতরে গিয়ে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু তারাপীঠ আমাদের মাঝে মধ্যে আসা হয়, তো সেই জন্য তারাপীঠের কোথায় গাড়ি রাখলে ঠিক হবে বা বিভিন্ন জায়গা আমাদের আগে থেকেই জানা। তো তারাপীঠে মন্দিরে ঢোকার ঠিক একদম সাইডে এই যে মন্দির মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে, তো এখান থেকে বরাবরই ডালা নেওয়া বা বিভিন্ন ধরনের পুজো সামগ্রী নেওয়া হয়। জায়গাটি খুবই পছন্দের আমাদের কাছে, কারণ এখানে যিনি থাকেন তিনি খুবই ভদ্র একজন মানুষ। তো আজকে কত ভিড় দেখো তারাপীঠের মন্দিরের রাস্তাটাতে। আর দুদিকে এত দোকান বেড়ে গিয়েছে যে মন্দিরের রাস্তাটা ধীরে ধীরে একদম সরু হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে সেই বিখ্যাত তারাপীঠের গেট। আমি এটাই ভেবেছিলাম যে তারাপীঠে প্রচুর পরিমাণে ভিড় হবে, তো বাস্তবিক পক্ষে সেটাই হয়েছে। এখানে প্রচুর ভিড় হয়েছে। আর এবার আমরা দেখো সোজা পৌঁছে গেছি তারাপীঠের যে একটা মন্দির চত্বরে খুব সুন্দর এবং বড় একটা পুকুর ছিল, তো সেই পুকুরের পাড়ে এখানে দেখো কত লাইন। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। একদম আগে থেকে লাইন দেখালাম তোমাদের, সেই লাইন এদিকে উঠে গিয়েছে। উঠে গিয়ে একদম পুরো মন্দির চত্বরটা ঘুরে নিয়ে একদম মায়ের যে মূল মন্দির, তো সেইখান অবধি দেখো প্রচুর পরিমাণের এখানে ভক্তের লাইন পড়েছে। তো এখানে যদি লাইনে দাঁড়িয়ে আজকে পুজো দিতে যায় তাহলে কিন্তু আমাদেরকে প্রায় ঘন্টা 5-6 অপেক্ষা করতে হবে, যে সময়টা আমাদের হাতে ছিল না। তো মন্দির ভিতরে ঢুকে গেলাম। মন্দিরের ভিতরে এখানে হয়তো কারুর মনস্কামনা পূর্ণ হয়েছে, তো যতটুকু শোনা গেল ভদ্রলোক কলকাতার, তো সেখান থেকে মায়ের উদ্দেশ্যে পুজো দিতে এসছেন। আর একদম বাজনা সমেত বাজনা বাজছে। যদিও এই বাজনাটা তো আমি রেকর্ড করতে পারিনি, মানে ভিডিওটা রেকর্ড করেছি, বাজনার আওয়াজটা বন্ধ করে দিয়েছি কপিরাইটের ভয়ে। তো এখানে উনি একদম নেচে নেচে পুরো পরিবার নিয়ে মায়ের কাছে পুজো দিতে এসেছিলেন, তো সেটা দেখার জন্য প্রচুর পরিমাণে ভিড় জমে গিয়েছে এই জায়গাটায়। আর মন্দির চত্বরটা আজকে পুরো গিজগিজ করছে। দেখো ওনারা চলে যাচ্ছেন, মানে পুরো যে পুরো পরিবার এখানে এসেছিলেন। তারাপীঠের তো এমনিতে একটা মাহাত্ম্য আছে। তারাপীঠের এই যে মাটি ভূমি বা এই মূল মন্দির, এখানে একটা আলাদা ভাইবস আছে। সেটা যারা বোঝার তারা বোঝে, তার জন্য মায়ের কাছে আসতে হয় এখানে। আর এখানে আমরা দেখো এই যে দোকান থেকে আমরা পুজোর ডালা নিয়েছি, তো সেই পুরোহিত মশাই আমাদেরকে এখানে পুজো করিয়ে দেবেন সমস্ত নামগোত্র ধরে। তারপর মায়ের কাছে গিয়ে মাকে স্পর্শ করিয়ে এনে মায়ের আশীর্বাদই নিয়ে আসা হবে। তো সেই হিসাবে এখানে আমরা একটু পুজো করে নিচ্ছি। পুজো করার ইচ্ছাটা আমার বহু দিনের ছিল, আর সেই জন্য আমি সকাল থেকে মানে মাকে পুজো দেবো বলে সমস্ত রকম না খেয়ে স্নান করে সেভাবেই এসেছিলাম যে আজ আমি মায়ের পুজো দেবই, এরকম একটা মনের ইচ্ছা আমার ছিল। আর নাট মন্দিরের ভিতরটা প্রচুর পরিমাণে ভিড় মাকে এক ঝলক দেখার জন্য। এদিকে আমরা বাইরে পুজো দিচ্ছি, তারপর ওখানে যাব। মায়ের এক ঝলক পাওয়ার আশা আমার খুব আছে, জানি না আজকে মায়ের দেখা পাবো কিনা। তবে প্রথম থেকেই মাকে ডাকছি যে যখন এত দূর এসেছি তখন একটু তুমি দেখা দাও, এই আর কি। আর এদিকে বেশ কিছু মানুষজন আছে যাদের ধৈর্য একদম কম, তো তারাও এখানে একদম ঠেলাঠেলি করছে। আর ওই যে দেখো এই ভিডিওটা আমার হাজব্যান্ড করেছে, যে তোমার হাজব্যান্ড একটু লম্বা আমাদের থেকে, তো একটু মায়ের মন্দিরের ভিতরে ভিডিও করার চেষ্টা করছিল। আর এপাশে লেগে গিয়েছে ঝামেলা প্রচণ্ড ভিড়ের মধ্যে। সেটা একটা অন্যরকম মজার বিষয়, মানে ভিড়ের মধ্যে এরকম ঝামেলা লাগবে এটা তো খুবই স্বাভাবিক। তো মন্দির চত্বর আজকে বেশ গিজগিজ করছে, বেশ ভর্তি হয়ে আছে। ভক্তের আগমন হয়েছে খুব বেশি, আর বেশিরভাগই মনে হচ্ছে বাইরের।
তারাপীঠ আমাদের প্রত্যেকের কাছে খুবই প্রিয় একটি জায়গা। তাহলে বহুদিন পর মায়ের ইচ্ছাতে এবং আশীর্বাদে অবশ্যই আমার তারাপীঠ আসা হলো। অনেক দিন ধরে ভাবছিলাম তারাপীঠ আসবো, কিন্তু চারিদিক দিয়ে বিভিন্ন বাধা আসছিল, সেজন্য আসতে পারছিলাম না। একটা কথাই বলে না, মা যতদিন না ডাকে ততদিন আমরা মায়ের কাছে পৌঁছতে পারি না। তো আজকে ফাইনালি মা আমাকে ডেকেছে, তাই মায়ের কাছে এসে পৌঁছতে পেরেছি। তো এখন ঘড়িতে কিন্তু অনেকটা বেজে গেছে, প্রায় 12:30 বেজে গিয়েছে। তো এই সময় আমার মেয়েটারও খিদে পেয়ে গেছে, কারণ আমার মেয়েটাও কিছু খেয়ে নেই আর আমার হাজব্যান্ডও কিছু খেয়ে নেই। যদিও আমার খুব একটা ফিলিংস হচ্ছিল না, কিন্তু এদিকে মেয়ের আমার ইচ্ছা হয়েছে ঢিল বাঁধবে। এখানে অনেক ঢিল বাঁধা আছে, সেদিকে ইচ্ছা হয়েছে ঢিল বাঁধবে। তো বাবাকে বলেছে, আর বাবা তো মেয়ে অন্তপ্রাণ, মেয়ে যা বলবে তাই শুনবে। সেই জন্য বাবা সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে মেয়েকে। তারপর এই যে পুকুরের ধারে দেখো, এখানে কত মানুষ নিজের মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধেছে। তো মেয়ে এখানে ঢিল বাঁধছে মা তারার কাছে। আর ও কি মনস্কামনা করেছে সেটা কিন্তু আমাদের কাউকে বলবে না, যদিও এইটাই নিয়ম। আর ওর বাবা এই সময় ওর একটু লেগপুল করছিল যে ঢিল বাঁধছিস, মায়ের কাছে বল, পড়াশোনা যেন কাম করতে হয়, এই সমস্ত কিছু যা হয় আর কি, বাবা আর মেয়ের মধ্যে যে খুনসুটি চলে সেটাই হচ্ছিল। এদিকে দেখলাম পিছনে যে তারাপীঠের পুকুরটা আছে সেই পুকুরটা সংস্কার করছে, এটা দেখেও ভালো লাগলো। আর এদিকে ভিড় তো মানে যত সময় বাড়ছে তত ভিড় বেড়েই চলেছে। মানে এত পরিমাণের যারা পুজো দেবে তাদের আগমন হয়েছে যে ভিড় বেড়েই চলেছে। আর এখন আমরা যাচ্ছি শ্মশানের পথে। তো তারাপীঠের মন্দির যাওয়ার পথে এই যে দুদিকে দোকানগুলো দেখছো, এখানে বিভিন্ন ঠাকুরের জিনিস পাওয়া যায়, বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়। আর দোকানগুলো কিন্তু খুব সুন্দর, মানে মোটামুটি সব রকম জিনিসই পাওয়া যায়। আমার খুব পছন্দ হয়, বিশেষ করে এই যে দেখো এই টাইপের দোকানগুলো যেখানে কাঁসা পিতলের জিনিস পাওয়া যায়। কিন্তু আমি সচরাচর বাইরে গিয়ে খুব একটা কিছু কিনি না, তো সেই জন্য কিছু কিনলাম না। এরপর ঢুকে গেলাম মহাশ্মশানে। মহাশ্মশানে এমনিতে আমার যেতে সত্যি কথা বলতে একটু গা ছমছম করে, তবুও একটু মহাশ্মশানে মাটিতে পা দিয়ে এলাম। তারপর এখন চলে এসেছি খাবার খেতে, আজকে দুপুরে লাঞ্চ করব। তো দেখো যে জায়গাটায় এসেছি, জায়গাটা কি সুন্দর, একদম পুরো মাঝখানে রাস্তা, দুদিকে বাগান করা আছে। আর এখানে আমরা খোঁজ পেলাম যে একটু ঘরোয়া খাবার দাবার পাওয়া যায়, সুন্দরভাবে গাছ লাগানো আছে এবং দেখে বোঝা যাচ্ছে যে এটা সুন্দরভাবে মেনটেন করা হয়। ওই সাইডে আরও নতুন নতুন অনেক ফ্ল্যাট উঠছে, ফ্ল্যাট কিংবা এগুলো মানে ওই হোটেল টাইপের আর কি, ফ্ল্যাট ঠিক বলা চলে না, হোটেল টাইপের। তো এখানে আমরা খাওয়া দাওয়া করতে এসে ভাবলাম একটু জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানকার লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম এখানকার যিনি মালিক তিনি কলকাতার, তিনি এই প্লটটা কিনে এখানটা সুন্দর বাগান করে দিয়েছেন। এবং যারা কেয়ারটেকার আছে তারা একটা ছোটোখাটো এখানে হোটেল করেছে, তারা এই জায়গাটারও দেখাশোনা করে, আবার হোটেলে এখানে ঘরোয়া খাবার দাবারও পাওয়া যায়। তো বেশ ভালো লাগছিলো, একদিকে সবজির বাগান একদিকে ফুলের বাগান, খুব সুন্দর। আর এখান থেকে প্রায়শই ফুল মা তারার চরণে যায়, মা তারা পুজোর কাজে ব্যবহার করা হয়, এটা জেনে আরোই ভালো লাগছিল। আর প্রচুর পরিমাণে সবজি আছে, কি নেই, গাজর বিনস থেকে আরম্ভ করে সমস্ত রকম সবজি আছে। তবে তারাপীঠ থেকে বাড়ি আসার পথে সব থেকে সুন্দর হচ্ছে এই দৃশ্যটা, একটা হনুমানকে সুন্দর করে সাজানো হয়েছে, তো এটা দেখেও বেশ ভালো লাগছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে সবাই তোমরা একবার তারাপীঠ ঘুরে যেও। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দ থেকো।